আগের শিখন অভিজ্ঞতায় তোমরা নিশ্চয়ই বিজ্ঞান কিভাবে কাজ করে তার কিছুটা ধারণা পেয়েছ। বিজ্ঞান যা বলে তার পক্ষে যে যথেষ্ট তথ্য প্রমাণ থাকতে হয় এবং তথ্য প্রমাণের ভিত্তিতে কোনো তথ্য পরিবর্তিত হতে পারে তাও তোমরা জেনেছ। এই নতুন শিখন অভিজ্ঞতায় আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রক্রিয়া, প্রযুক্তি এই সকল বিষয়গুলোকে আরও খুঁটিয়ে দেখার চেষ্টা করব। স্কুলের বইয়ে বিজ্ঞান তো আমরা সবাই পড়ি, কিন্তু তোমাদের কখনো জানতে ইচ্ছে হয়েছে যে সত্যিকারের বিজ্ঞানীরা কিভাবে কাজ করে? আচ্ছা, তোমরা কি কখনো সত্যিকারে কোনো বিজ্ঞানী নিজের চোখে দেখেছো? বিজ্ঞানীর দেখতে কেমন হয়? চলো দেখি নিজেদের পছন্দের মতো বিজ্ঞানীকে আমরা এখানে এঁকে ফেলি। তোমরা প্রত্যেকেই এই জায়গাটুকুর মধ্যে যার যার পছন্দের বিজ্ঞানীকে এঁকে ফেলবে। তারপর প্রত্যেকে পরস্পরের সাথে এই ছবিটা দেখে তোমরা আলোচনা করবে। তারপরে আসো দেখি অনুসন্ধানী পাঠ বই থেকে তোমরা কি পড়বে? বিজ্ঞানের ধারণা, মাদাম ক্যুরির উদাহরণ, আইজ্যাক নিউটন ও হরিপদ কাপালি সম্পর্কে যা লেখা আছে তাই তোমরা পড়বে। আচ্ছা, এবার চলো দেখি অনুসন্ধান বইয়ের মধ্যে আমরা অনুসন্ধান বইয়ে বিজ্ঞান সম্পর্কে জানতে চেয়েছিলাম। বিজ্ঞান হলো এক ধরনের জ্ঞান যেটি যুক্তিতর্ক, পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা দিয়ে যাচাই করতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে সব ধরনের জ্ঞানই কিন্তু বিজ্ঞানের ক্ষেত্র নয়। আমাদের চারপাশে যে বাস্তব জগৎ আছে সেটি হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। তাই ভালোবাসা, হিংসা বা নৈতিকতার মতো বিষয়গুলো নিয়ে যে জ্ঞানটুকু গড়ে উঠেছে সেটি বিজ্ঞানের আওতার বাইরে, অর্থাৎ প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্র। আর আমরা জানতে চেয়েছিলাম কি মাদাম ক্যুরি। হ্যাঁ, ইনি হচ্ছেন মাদাম ক্যুরি। উনি রসায়নে পরপর 2বার নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং উনি যে বিজ্ঞানে কাজ করতেন সেই হিসেবে তার গবেষণাগার ছিল অতি সাদামাটা। অর্থাৎ আধুনিক যুগে যে আমরা ল্যাবরেটরি মনে করি সেই ল্যাবরেটরিতে প্রচুর যন্ত্রপাতি অনেক কিছুই আছে, কিন্তু এই মাদাম ক্যুরির সেই ল্যাবরেটরি কিন্তু এরকম যন্ত্রপাতি ছিল না, খুবই সাদামাটা ছিল। মূল কথা হচ্ছে বিজ্ঞান এক ধরনের জ্ঞান যেটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করা যায়, কিন্তু তার চাইতেও বড় কথা বিজ্ঞান হচ্ছে চিন্তার একটা পদ্ধতি যেখানে আমরা সব কিছু নিয়ে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের ব্যাখ্যাটাকে যাচাই করে দেখি সেটি সত্যি কি না। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তত্ত্ব নিয়ে আমরা প্রশ্ন করতে পারি সেটি সত্যি কি না। এবার আসো দেখি আমরা দুজন বিজ্ঞানী, স্যার আইজ্যাক নিউটন এবং হরিপদ কাপালি। স্যার আইজ্যাক নিউটনের কথা কে না জানে? বিজ্ঞানের অনেক বিষয়ে তার যুগান্তকারী আবিষ্কার রয়েছে, কিন্তু এখানে তুলনামূলকভাবে একটি সহজ আবিষ্কারের কথা বলা যায়। তিনি বলেছিলেন সূর্যের আলোকে আপাতত রঙহীন মনে হলেও এখানে 7টি রং নিয়ে তোমার এই আলোটা গঠিত। উনি তা প্রমাণ করিয়ে দেখেছিলেন একটা প্রিজম দিয়ে। প্রিজম হচ্ছে ত্রিকোণাকার একটি কাচের বস্তু যার ভিতর দিয়ে এই সূর্যের আলো প্রবেশ করালে আলোগুলো ভাগ হয়ে 7টি রঙে আলাদা হয়ে যায়। তখন এই 7টি রঙকে সুস্পষ্ট দেখা যায়, সেটি হলো প্রিজম। তো এই প্রিজমের মধ্য দিয়ে উনি 7টি রং আলাদা করেছিলেন। আবার এই প্রিজমের ভিতর দিয়েই এই 7টি রঙকে একত্র করে বর্ণহীন করে দেখিয়েছিলেন। অর্থাৎ পরীক্ষা করে একেবারে অকাট্য প্রমাণ করে দেখানোর ফলে বিজ্ঞানী নিউটনের তথ্যটি মেনে নেওয়া ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। এরপরে আসো দেখি হরিপদ কাপালি। উনিও একজন বিজ্ঞানী, কিন্তু আমাদের দেশবাসী ওনাকে কৃষক নামেই জানেন, কিন্তু বর্তমানে উনি একজন বিজ্ঞানী। হরিপদ কাপালি ছিলেন ঝিনাইদহ এলাকার একজন সাধারণ চাষি। তিনি তার ক্ষেত্রে এরে ধান লাগিয়েছিলেন। সেই ক্ষেত্রে ধান পরীক্ষা করতে করতে হঠাৎ করে দেখলেন কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং সেখানে ধানের ফলন হয়েছে বেশি। হরিপদ কাপালি একজন কৃষক হলেও তিনি আসলেও বিজ্ঞানী। সেটা কিভাবে? তাই সেই ধানগুলো তার অন্য ধানের সাথে না মিশিয়ে ফেলে সেগুলো আলাদা করে ফেলেন। অর্থাৎ ধান খেতে যে ধানগুলো একটু এক্সেপশনাল, একটু ব্যতিক্রমধর্মী, বেশি ফলনশীল, লম্বা, সেই ধানগুলোকে উনি অন্যান্য ধান থেকে আলাদা করে রাখলেন। তার বীজকে আলাদা করে সেগুলো আবার নতুন করে লাগালেন। তিনি দেখতে চাইলেন আসলেও সেগুলো উচ্চ ফলনশীল কিনা। দেখা গেল সেগুলো বেশ বড়, অর্থাৎ পরের বছরে আবার ধান খেতে লাগানোর পর দেখা গেল সেগুলো বেশ বড় এবং অনেক বেশি ধানের ফলন হয়েছে। এবার আলোচনার ভিত্তিতে চট করে
নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো। সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়? চাইলেই কি যে কেউ বিজ্ঞানী হতে পারে? আসো দেখি এর উত্তর কী হতে পারে। সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে নিম্নোক্ত বৈশিষ্ট্য দেখা যায়: সঠিক বিষয় নির্বাচন ও তা ভালোভাবে পর্যবেক্ষণ করা, গবেষণা করে সমস্যার সমাধানের চেষ্টা করা, বৈজ্ঞানিক পদ্ধতির নিয়ম অনুসরণ করা, অনিসন্দিচ্ছ সৃজনশীল মনোভাব থাকা, অন্যের গবেষণার প্রতি শ্রদ্ধাবোধ থাকা। জি, সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে সবাই বিজ্ঞানী হতে পারে। এরপরের প্রশ্ন আছে, বৈজ্ঞানিক গবেষণা করতে কি সবসময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতির প্রয়োজন হয়? এর কি উত্তর হতে পারে? বৈজ্ঞানিক গবেষণার জন্য সবসময় আধুনিক যন্ত্রপাতি ও ল্যাবরেটরির প্রয়োজন পড়ে না। নোবেল বিজয়ী মাদাম কুরি পরপর 2 বার নোবেল পেয়েছিলেন তার গবেষণার উপর, কিন্তু তার গবেষণাগার ছিল অতি সাধারণ। হরিপদ কাপালি একজন কৃষক, তার কোনো গবেষণাগারই ছিল না, কিন্তু তিনি তার অক্লান্ত পরিশ্রম দিয়ে উচ্চ ফলনশীল জাতের ধান আবিষ্কার করেছিলেন। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৈজ্ঞানিক গবেষণার জন্য সব ক্ষেত্রে আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না। এবার আবার আলোচনায় ফিরে যাও। কোনো প্রশ্নের উত্তর খুঁজতে বা কোনো সমস্যার সমাধান করতে বিজ্ঞানীরা অনুসন্ধান বা গবেষণা করে থাকেন। এখন এই অনুসন্ধান করতে কি পেশাদার বিজ্ঞানী হতে হবে, নাকি তোমরাও একইভাবে কোনো সমস্যার সমাধান করতে বৈজ্ঞানিক অনুসন্ধান করতে পারো? দুজন বিজ্ঞানীর আবিষ্কারের গল্প তো পড়লে, এদের গবেষণার প্রক্রিয়া আরেকবার খুঁটিয়ে দেখো তো। দুজনের কাজের পদ্ধতিতে কোনো মিল কি দেখতে পাচ্ছ? পাশের বন্ধুর সাথে আলাপ করে তোমার চিন্তা নিচে টুকে রাখো। প্রশ্ন হলো যে জিনিসটা হলো, বিষয়টি হলো, স্যার আইজ্যাক নিউটন ও হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে মিল কী কী, অর্থাৎ দুজন বিজ্ঞানীর মধ্যে কী কী মিল পাওয়া যায়। আসলে দেখি কী কী মিল পাওয়া যায়। স্যার আইজ্যাক নিউটন ও হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে নিম্নের মিলগুলো লক্ষ্য করা যায়: উভয়ই গভীর পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যা চিহ্নিত করেন, উভয়ই পরীক্ষার মাধ্যমে গবেষণার বিষয়বস্তু বাস্তবে প্রমাণ করেছেন, উভয়ই কাজের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সমস্যার সমাধান করেছেন। বৈজ্ঞানিক অনুসন্ধান নিয়ে আরও আলোচনা যাওয়ার আগে একটা ঘটনা জেনে নেওয়া যাক। ঘটনাটি হচ্ছে পড়ন্ত বস্তু নিয়ে। উপর থেকে একটা হালকা ও একটা ভারী বস্তু ছেড়ে দিলে কোন বস্তুটা আগে পড়বে? এক টুকরা কাগজ আর একটা কলম ছেড়ে দিয়ে নিজেই দেখে নিতে পারো কি ঘটল। নিচে উত্তরটা টিক চিহ্ন দিয়ে রাখো। কাগজের টুকরো আগে পড়েছে, কলম আগে পড়েছে, দুটো বস্তুই একই সঙ্গে পড়েছে। আমরা জানি ভারী ও হালকা বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটি অর্থাৎ কলমটি আগে পড়বে, আর হালকা বস্তু কাগজ এটা পরে পড়বে, কারণ কাগজটা বাতাস দ্বারা বাধাপ্রাপ্ত হবে। দুটি বস্তু কখনোই একসঙ্গে পড়বে না বাস্তব পরিবেশে। এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে বৈজ্ঞানিক অনুসন্ধানের অংশটুকু পড়ে নাও। পরন্ত বস্তুর সূত্র কীভাবে এলো তার বিস্তারিত বর্ণনা পড়ে তোমার বন্ধুদের সাথে আলোচনা করে দেখো কে কী ভাবছে। এবার নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। আগে আমরা কোথায় যাব? অনুসন্ধানী পাঠ বইয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানটা পড়ে তারপরে আবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর পড়ব। আসো দেখি। বৈজ্ঞানিক অনুসন্ধান। অ্যারিস্টটল তার সময় অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন। সেই সময়কার জ্ঞানী ব্যক্তিরা শিল্প, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান সব কিছুই চর্চা করতেন। তাই অ্যারিস্টটলের বিজ্ঞান নিয়ে অনেক তত্ত্ব ছিল। একটি তত্ত্ব ছিল ভারী আর হালকা বস্তু নিয়ে। অ্যারিস্টটল বলেছিলেন, ভারী আর হালকা বস্তু উপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটি আগে নিচে পড়বে। সেই সময় জ্ঞানী ব্যক্তিদের কথাকে সবাই গুরুত্ব দিত, তাই 2000 বছর ধরে সবাই বিশ্বাস করত সেটাই সত্য। বিষয়টা একটু চিন্তা করলেই কিন্তু খটকা লাগে। যদি ভারী জিনিস দ্রুত এবং হালকা জিনিস ধীরে ধীরে পড়ে,
তাহলে দুটি একসাথে বেঁধে দিলে হালকা জিনিসটা আর ভারী জিনিসটাকে আর দ্রুত পড়তে দেবে না। আবার দুটি জিনিস একসাথে বেঁধে দিলে মোট ওজন আরও বেশি বলে সেটা আরও দ্রুত পড়া উচিত। তাহলে কোনটা সত্যি বা সঠিক? এই প্রশ্নের উত্তর কী? যুক্তিতর্ক দিয়ে আমরা একটা উত্তর দাঁড় করতে পারি যে আসলে ভারী আর হালকা বস্তু সব বস্তুই একসাথে নিচে পড়বে, কিন্তু আমরা তো সেটা গড়তে দেখি না। একটা পাথর আর এক কাগজ উপর থেকে ছেড়ে দিলে সব সময় পাথরটা আগে নিচে পড়ে। আমরা সেটাও ব্যাখ্যা করার জন্য একটা যুক্তি দাঁড় করতে পারি। বলতে পারি বাতাসে বাধার কারণে কাগজের টুকরা পড়তে সময় বেশি লাগে। বায়ুশূন্য জায়গায় পরীক্ষা করতে পারলে দেখবে দুটো একই সময়ে নিচে পড়ছে, কিন্তু বায়ুশূন্য জায়গায় পাওয়া খুব সহজ নয়। তাই ভারী বস্তু সাথে খুবই ছোট আকারে একটা হালকা বস্তু নিতে পারি যেন বাতাসে বাধা বেশি না হয়। কথিত আছে পিসার হেলানো দালানের উপর থেকে এরকম একটি ভারী আরেকটি হালকা বস্তু ফেলে দিয়ে পরীক্ষা করে গ্যালিলিও দেখিয়েছিলেন যে ভারী এবং হালকা বস্তু একসাথে নিচে পড়ে। এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে বৈজ্ঞানিক অনুসন্ধানের অংশটুকু আমরা পড়ে নিয়েছি। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, অর্থাৎ পরন্ত বস্তুর সূত্রটা কী? তোমার একটু আগের পরীক্ষার ফলাফল কি ছিল ভেবে দেখো তো, সূত্রের সাথে তোমার নিজের অভিজ্ঞতা কি মিলছে? তাহলে আগে দেখো, আসো দেখি পরন্ত বস্তুর সূত্রটা কি। পরন্ত বস্তুর সূত্র: যদি কোনো ভারী ও হালকা বস্তুকে বিনা বাধায় একই উচ্চতা থেকে একই সময়ে উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে উভয়ই একসাথে নিচে পড়বে। অর্থাৎ উভয় বস্তুটি একসঙ্গেই নিচে পড়বে, ভারী ও হালকা বস্তু উভয়ই একসঙ্গে নিচে পড়বে। সূত্রের সাথে আমার অভিজ্ঞতা মিলছে না। আমার অভিজ্ঞতা থেকে দেখলাম যে ভারী ও হালকা বস্তু একসঙ্গে উপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটি আগে আর হালকা বস্তুটি পরে নিচে পড়ছে। এটা আমরা যেখানে বাতাসযুক্ত স্থান সেখানে এটা দেখি। এরপরের প্রশ্ন: পরন্ত বস্তুর সূত্র কিভাবে এলো? তুমি কি এই সূত্রের সাথে একমত? তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। আসো দেখি এর উত্তর কী হতে পারে। পরন্ত বস্তুর সূত্র যেভাবে এলো, অ্যারিস্টটল বলেছিলেন যে ভারী ও হালকা বস্তুকে একসঙ্গে উপর থেকে ছেড়ে দিলে ভারী বস্তুটি আগে পড়বে, কিন্তু ভারী ও হালকা বস্তুকে একসঙ্গে বেঁধে দিলে বস্তুটি দ্রুত না পড়ে ধীরে ধীরে পড়বে। ফলে এক্ষেত্রে অ্যারিস্টটলের সূত্রটি ভুল প্রমাণিত হয়। পরবর্তীতে গ্যালিলিও একটি হেলানো দালান, পিসার হেলানো দালান থেকে ভারী ও হালকা বস্তুকে একসঙ্গে ফেলে দিয়ে প্রমাণ করেন যে উভয় বস্তুটি একসঙ্গেই পড়ে, অর্থাৎ বায়ুশূন্য মাধ্যমে দুটি বস্তু ভারী ও হালকা বস্তু একসঙ্গেই পড়বে। আর হ্যাঁ, আমি এই সূত্রের এই বিষয়ে একমত, কেননা আমার সিদ্ধান্ত সপক্ষে যুক্তি হলো, বলছে যে তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। যেখানে বাতাস আছে সেখানে যদি ভারী ও হালকা বস্তু একসঙ্গে উপর থেকে ফেলে দেওয়া হয় তখন দেখা যাবে যে ভারী বস্তু দ্রুত নিচে পড়ছে আর হালকা বস্তু বেশি বেশি পড়ছে। এর কারণ হালকা বস্তু বাতাস দ্বারা বাধাপ্রাপ্ত হয়, কিন্তু ভারী বস্তু বাতাস দ্বারা বাধাপ্রাপ্ত হলেও ভারী বস্তু বেশি হওয়ার কারণে বাতাস দ্বারা উহা আটকায় না। যদি বায়ুশূন্য মাধ্যমে ফেলা হয় তাহলে উভয় বস্তুই একসঙ্গে মাটিতে পড়বে। এরপর আসো দেখি, শিক্ষকের সাথে আলোচনা করো। এবার আবার হরিপদ কাপালির আবিষ্কারের ঘটনা পড়ে দেখো। তিনি তার নতুন জাতের ধান আবিষ্কার করতে গিয়ে এই ধাপগুলো কিভাবে অনুসরণ করেছেন। নিচের বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো দেওয়া আছে। কোন ধাপে বিজ্ঞানী হরিপদ কাপালি কী করেছেন তা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করে তোমার মতামত পাশের খালি জায়গায় লেখো। এখন কথা হলো, এই যে বৈজ্ঞানিকের ধাপ আছে, বিজ্ঞানিক গবেষণার জন্য 6টি ধাপ থাকে। এই 6টি ধাপ আছে। এখন হরিপদ কাপালির আবিষ্কারের ঘটনা আমরা হয়তো ভুলে গেছি, আবার একটু দেখে নেই যে হরিপদ কাপালি কি আবিষ্কার করেছিলেন।
হরিপদ কাপালি তার ক্ষেতে এরি ধান লাগিয়েছিলেন। সেই এরি ধান লাগানোর পর খেয়াল করেছেন যে মাঝখানে মাঝখানে কোনো কোনো ধান একটু বেশি বড় হয়ে গেছে এবং উচ্চ ফলনশীল। পরবর্তীতে সেই ফলনশীল ধানগুলোকে আলাদা করেন। আলাদা করার পর সেই ধানগুলোকে পরের বছর আবার লাগিয়ে দেখেন সেগুলো আবার বেশি ফলন দেয়। এটাই তিনি কিন্তু প্রমাণ করেছিলেন। আসো দেখি এখন তার প্রমাণের সাথে আমরা এই যে বিষয়গুলো আছে, ধাপগুলো আছে গবেষণার, হরিপদ কাপালি সেই গবেষণাটা এই ধাপের সাথে কিভাবে মেলানো যায় বা মিলে কিনা আমরা এর মধ্যে দেখব। একটি সমস্যা প্রশ্ন ঠিক করা যার সমাধান বা উত্তর বের করতে হবে। তার মানে হরিপদ কাপালি কি প্রশ্ন করেছিল, ধান ক্ষেত্রে কিছু কিছু ধান গাছ বড় এবং তাদের ফলন বেশি, কিন্তু এমন হওয়ার কারণ কি? স্বভাবতই হরিপদ কাপালির এই প্রশ্নটি এসেছে। এ সম্পর্কে যা কিছু গবেষণা হয়েছে তা জেনে নেওয়া। কি গবেষণা হয়েছে বা কি হয়েছে, কি জেনেছে? পর্যবেক্ষণকৃত ধান বীজগুলো উচ্চ ফলনশীল কিনা তা জানার জন্য ওই ধান বীজগুলো বাছাই করেছিলেন। প্রশ্নটির একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো, অর্থাৎ তার পক্ষে যুক্তি দাঁড় করানো। কীরকম? পর্যবেক্ষণকৃত বাছাই করা ধান বীজগুলো ক্ষেত্রের অন্য ধান বীজের তুলনায় ফলন বেশি দিয়েছে। সম্ভাব্য ব্যাখ্যাটি সত্যি কি না সেটি পরীক্ষা করে দেখা, অর্থাৎ এই বিষয়টা আসলেও সত্যিই না কিন্তু আবেগপূর্ণ। কোনটা? বিজ্ঞান আবেগকে তো দূরে রাখে। আসো দেখি বাছাইকৃত ধান বীজগুলো আলাদা করে ক্ষেত্রে আবার লাগালেন, দেখা গেল সেগুলো থেকে বেশি ফলন পাওয়া গেছে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত, অর্থাৎ ওই পরীক্ষায় তিনি কি সিদ্ধান্ত নিলেন? এবার তিনি তার এই পরীক্ষালব্ধ জ্ঞান থেকে সিদ্ধান্ত নিলেন যে ধান বীজগুলো উচ্চ ফলনশীল জাতের। এরপরে সবাইকে ধারণাটি জানিয়ে দেওয়া, এটা তার এই গবেষণাটা সবাইকে জানানোর জন্য সে কী করলে আসো দেখি। হরিপদ কাপালি তার ধান বীজ অন্যান্য কৃষকদের বিতরণ করেন। তারাও এই ধান আবাদ করে উচ্চ ফলনশীল ধান পেতে লাগলো এবং সবাই জানতে পারলো বাছাইকৃত ধানটি উচ্চ ফলনশীল ধান। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তীতে পরের সেশন নিয়ে, অর্থাৎ তৃতীয় সেশন নিয়ে আলাপ হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।